গত দিনের স্লাইডটা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, গত দিনে আমরা আলোচনা করছিলাম, মনে আসছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, সেখানে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে সেখানে? না স্যার। আচ্ছা, টাস্ক প্যারালেলিজম আর ডাটা প্যারালেলিজম যেটা বলছিলাম সেটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ওখানে কি কোন প্রশ্ন আছে কারো? আচ্ছা, স্যার আপনার স্ক্রিনটা কি ল্যান্ডস্কেপ করা যাবে, তাহলে আর একটু হ্যাঁ হ্যাঁ বড় হতো। করা যাবে। জি স্যার, এবার ঠিক আছে। এবার ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো, এটা হচ্ছে আমরা এ পর্যন্ত কি হয়েছিল, এটা পর্যন্ত বোধহয় হয়েছিল, তাই না? স্যার মনে হয় নাই স্যার, এটা হয় নাই না? না স্যার। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এই যে একজন প্রফেসর, হ্যাঁ, তিনি যে ক্লাস কন্ডাক্ট করছেন এবং পরীক্ষা নিচ্ছেন এবং পরীক্ষার স্ক্রিপ্টগুলি ইভ্যালুয়েট করার জন্য ওনার 3জন অ্যাসিস্ট্যান্ট আছে এবং সেই তারা ইভ্যালুয়েট করবে এবং সেই ইভ্যালুয়েট করার বিষয়টা কিভাবে টাস্ক প্যারালেলিজম হিসেবে কনসিডার করা যায় এবং ডাটা প্যারালেলিজম হিসেবে কনসিডার করা যায়, আমরা সেটা হলো গতদিন বলেছিলাম। জি স্যার। সেটা সবার মনে আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের যে এক্সাম্পলটা ছিল যে সংখ্যাগুলি যোগ করা, সংখ্যাগুলি যোগ করা, এই এক্সাম্পলে দুটো পার্ট ছিল, একটা ডাটা প্যারালেলিজম, আবার একটা হলো তোমার টাস্ক প্যারালেলিজম, ওই একই এক্সাম্পলে, তাই না? জি স্যার। তাহলে কোনটা হচ্ছে ওখানে, কোনটা তোমার ডাটা প্যারালেলিজম ছিল আর কোনটা টাস্ক প্যারালেলিজম ছিল? স্যার আমরা যদি একই ধরনের কাজ করতাম তাহলে স্যার ওই মানে সংখ্যাগুলো ভাগ করে দিতাম স্যার, ওটা ছিল স্যার ডাটা প্যারালেলিজম আর কি। হ্যাঁ, মানে হচ্ছে তোমার যখন আমরা সংখ্যাগুলি ভাগ করে দিলাম, তাই না? কয়টা কোরের মধ্যে সংখ্যাগুলি সমান ভাগে ভাগ করে দিলাম এবং সবাই একই কাজ করলো, তাই না? জি স্যার। ওইটা হলো ডাটা প্যারালেলিজম হলো। আর মাস্টার কোর যেটা করছিল, যেটা হলো তোমার এই পার্শিয়াল সামগুলি, অর্থাৎ বিভিন্ন কোড থেকে পার্শিয়াল সামগুলি আবার রিসিভ করছিল, এটা তাহলে মাস্টার কোডের কাজটা হলো ভিন্ন, তাই না? এবং রিসিভ করে সেইগুলি সে যোগ করছিল, এই কাজটা তাহলে মাস্টার কোড, হ্যাঁ, করছিল। তো এটাকে সেক্ষেত্রে কি বলবো? টাস্ক প্যারালেলিজম। জি স্যার। বোঝা গেছে? বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, এবার আসি স্যার আবার স্যার হ্যাঁ বলো। স্যার আবার একটু বলবেন, আমি ক্লিয়ারলি বুঝিনি এই বিষয়। আচ্ছা ঠিক আছে বাবা, বলতেছি আমি, খেয়াল করো। আমরা গতদিনে একটা এক্সাম্পল দেখেছিলাম, যেটা একজন প্রফেসর হচ্ছে তোমার পরীক্ষা নিয়েছেন এবং পরীক্ষা নিয়ে কতগুলি আনসার স্ক্রিপ্ট পেয়েছেন? 300টা আনসার স্ক্রিপ্ট পেয়েছেন। 300টা আনসার স্ক্রিপ্ট উনি ইভ্যালুয়েট করার জন্য ওনার যে 3জন অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ, টিচিং অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, যারা আছে 3জন, এই 3জনকে উনি ইভ্যালুয়েট করার জন্য বলছেন। এখন এই ইভ্যালুয়েট করার বিষয়টা
আমরা কিভাবে করলে এটা ডাটা প্যারালেলিজম হবে আর কিভাবে করলে এটা টাস্ক প্যারালেলিজম হবে সেটা আমরা বলেছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। কিভাবে বলো তো বাবা? স্যার টাস্ক হলো ওই যে কোশ্চেন গুলা, 15টা কোশ্চেন ছিল। হ্যাঁ 15টা কোশ্চেন, এটা হচ্ছে যদি 3 জনের মধ্যে ভাগ করে দেয় এটা হলো টাস্ক, আর ডাটা হ্যাঁ হচ্ছে আমার ওই 300 খাতা। হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি আমি এই 3জনকে 100টা করে খাতা দেখতে দিই, মানে এক একজন এই 15টা কোশ্চেন করিয়ে দেখবে এবং 100টা খাতা দেখবে, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে? ডাটা প্যারালেলিজম। জি স্যার। হ্যাঁ, এইখানটায় আমরা ওই আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটার ক্ষেত্রে এই ডাটা প্যারালেলিজম আর টাস্ক প্যারালেলিজম এই বিষয়টা হ্যাঁ আমরা পাচ্ছি কিনা সেটা দেখলাম। যেমন আমাদের প্রথমে কাজ ছিল যে সংখ্যা থাকবে কিছু, সেই সংখ্যাগুলি আমরা হচ্ছে আমাদের কোরের মধ্যে ভাগ করে দেব। যতগুলি কোর থাকবে, ধরো আমাদের কাছে যদি কোর থাকে 4টা আর সংখ্যা থাকে যদি 20টা, তাহলে আমরা 5টা করে সংখ্যা 4টা কোরের মধ্যে ভাগ করে দেব। ঠিক আছে? 4টা কোর যেটা করবে এই সংখ্যাগুলি 5টা করে সংখ্যা সাম করবে, অর্থাৎ পার্শিয়াল সাম করবে। এইটা তাহলে কি হলো বাবা? এটা কি হলো? ডাটা প্যারালেলিজম। এটা ডাটা প্যারালেলিজম হলো, বুঝছো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন এরপরে আবার যেটা করা হচ্ছে, পার্শিয়াল সাম করার পরে ওরা আবার এই পার্শিয়াল সামটা করছে কি, মাস্টার কোডকে সেন্ড করছে। মাস্টার কোডকে সেন্ড করছে যখন, মাস্টার কোড তখন রিসিভ করছে, তাই না? শুধুমাত্র মাস্টার মাস্টার কোডই এই ক্ষেত্রে রিসিভ করছে এবং সে করছে কি তারপরে আবার যোগ করছে, আর অন্যরা কিন্তু কি করছে? সেন্ড করছে। তাহলে কি এইখানে কি হলো? এটা কিন্তু এটা হলো টাস্ক প্যারালেলিজম, এটা কিন্তু আর ডাটা প্যারালেলিজম হলো না। বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে 3টা বিষয় আছে। যেমন একটা হলো কমিউনিকেশন। হ্যাঁ, one or more cores send their current partial sums to another core. দেখো এখানে একটা কোরের সাথে আর একটা কোরের কমিউনিকেশনের একটা বিষয় আছে, তাই না? কমিউনিকেশন দরকার আছে না বাবা একটা কোরের সাথে আর একটা কোরের? জি স্যার। হ্যাঁ, অবশ্যই এটা দরকার আছে। এটা যে কোনো কোর যে কোনো কোরের সাথে এটা কমিউনিকেট করতে পারে। এটা ডিপেন্ড করছে তুমি কিভাবে প্রবলেমটা সলভ করতে চাও, তোমার প্ল্যানের উপরে নির্ভর করে কমিউনিকেশনটা হবে। তাহলে এখানে একটা কোরের সাথে আর একটা কোরের কমিউনিকেশনের একটা বিষয় আছে। আবার আছে লোড ব্যালেন্সিং। হ্যাঁ, যেমন আমরা একটা বিষয় গতদিনে দেখেছিলাম, চিন্তা করেছিলাম, দেখো যে পার্শিয়াল সামগুলি অন্যান্য সমস্ত কোর যদি তোমার মাস্টার কোরকে দিয়ে দেয়, তাহলে মাস্টার কোরের হচ্ছে তোমার লোডটা বেড়ে যাবে। কি এটা বলছিলাম না? এটা বলেছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার মনে আছে। আচ্ছা, সবার খেয়াল আছে এটা? আচ্ছা, তাহলে এইখানে এইখানে কি তোমার মাস্টার কোরের লোডটা যদি বেড়ে যায়, তাহলে আমাদের টোটাল টাইমটা তো অবশ্যই বেড়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা টোটাল টাইমটা কিভাবে কমাতে পারি? লোড ব্যালেন্সিং এর মাধ্যমে, তাই না? যেমন আমরা বলছিলাম যে মাস্টার কোরকে দিয়ে সমস্ত আহ, মানে পার্শিয়াল সামগুলি রিসিভ করে আবার সাম এগুলির সাম করা, এই কাজটা না করে আমরা মাস্টার কোরের সাথে অন্য কিছু কোরকেও দায়িত্ব দেব এই পার্শিয়াল সামগুলি নিয়ে কাজ করার। এবং সেটা করে আমরা দেখেছিলাম যে আমাদের টোটাল টাইমটা কম কম লাগতেছে। এবং যদি তোমার সংখ্যা হয়ে যায় অনেক বেশি, সেই ক্ষেত্রে টাইমটা কিভাবে কমতেছে সেটারও একটা এক্সাম্পল দেখেছিলাম আমরা। দ্যাট মিনস ওটা লোড ব্যালেন্সিং এর মাধ্যমে এটা হচ্ছিল। সেটা মনে আছে সবার? আচ্ছা, জি স্যার। কারো কি কনফিউশন আছে?
কনফিউশন আছে কারো? আচ্ছা, তার মানে আমি ধরে নিচ্ছি কারো কনফিউশনের জায়গাটা নাই। তারপরে আরেকটা বিষয় আছে সিঙ্ক্রোনাইজেশন, ঠিক আছে? এখন সিঙ্ক্রোনাইজেশন এই 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 বিষয়টা কিরকম দেখো, বিকজ ইচ কোর ওয়ার্কস অ্যাট ইটস ওন পেস, মেক শিওর কোর্স ডু নট গেট টু ফার অ্যাহেড অফ দ্য রেস্ট। হ্যাঁ, একটা স্পেসিফিক একটা প্রবলেমের ক্ষেত্রে এমন হতে পারে যে তোমার যদি কোনো একটা কোর যদি একটা কোনো একটা কোর কোনো একটা পার্ট কমপ্লিট করে অন্য একটা পার্টে চলে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে রেজাল্টের কম বেশি হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই এটা আমাদের এনশিওর করতে হবে যে কোনোভাবে ওই কোডটা ওই পয়েন্টটা ক্রস করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কোর ওই পয়েন্টটায় এসে পৌঁছেছে ততক্ষণ সবাই ওয়েট করবে, দেন সেই পয়েন্টে সবাই এসে পৌঁছানোর পরে তখন স্টার্ট করবে। এইরকম যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণ করাটাকে আমরা বলতেছি সিঙ্ক্রোনাইজেশন। তাহলে মোটামুটি এই তিনটা বিষয় আমাদেরকে একটু খেয়াল করতে হবে যখন আমরা এই যে কোরগুলিকে বিভিন্ন কাজ অ্যাসাইন করব, সেটা ডেটা প্যারালেলিজমের মাধ্যমে হোক অথবা টাস্ক প্যারালেলিজমের মাধ্যমে হোক। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, প্রশ্ন থাকলে প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। আমাদের তাড়াহুড়া নেই, পাড়াপাড়ি নেই। আমাদের এখন তো আর ওইরকম নয় যে আমাদের 3 মাসের মধ্যে ক্লাস শেষ করতে হবে, সেরকম কিছু নাই। আস্তে আস্তে সময় নিয়ে বুঝে বুঝে পড়তে পারলে সেটাই বেশি ভালো হবে, তাই না বাবা? আচ্ছা, তোমরা হচ্ছে মোটামুটি যারা প্রোগ্রামিং এ ভালো তাদের তো সমস্যা নাই, কিন্তু যারা প্রোগ্রামিং একটু কম করো তাদের জন্য বলছি, তোমরা একটু বাসায় প্রোগ্রামিং এর একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, এই বিশেষ করে হচ্ছে প্যারালাল প্রসেসিং এন্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেমের জন্য। হ্যাঁ, তো কারণ হলো তুমি যদি প্রোগ্রামিংটা করো প্যারালাল প্রসেসিং এন্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেমের, তাহলে দেখবা যে তোমার এই কোর্সটা মানে দুশ্চিন্তা খুব কম হবে। প্রোগ্রাম করলে বুঝতে পারবা সহজে, প্রোগ্রাম করলে অনেক ছোট ছোট বিষয় আছে, অনেক জটিল বিষয়ও আছে, সেই বিষয়গুলি অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর প্রোগ্রাম না করলে তখন আসলে তোমার ওই যে কোর্সটাকে অনেক কঠিন মনে হবে। হ্যাঁ, তখন পরিশ্রমও বেশি হয়ে যাবে, ভালো লাগবে না। হ্যাঁ, সো প্রোগ্রামিংটা আমার মনে হয় যদি এই কোর্স চলাকালীন অবস্থায় প্রোগ্রামিংটাও করতে পারো, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এই কোর্সটাতে মজা পাওয়াটা একটু সহজ হয়। হ্যাঁ, আর এই এই যে আমি যে বইটা ফলো করছি এখানে প্রোগ্রামিংটা খুব বেশি, প্রত্যেকটা এক্সাম্পল এই প্রোগ্রাম আছে, প্রোগ্রাম দিয়ে বোঝানো হয়েছে। তো তুমি যদি এই প্রোগ্রামগুলি করো তাহলে সেক্ষেত্রে এগুলি বুঝতে অনেক সুবিধা হবে। মানে শুধু পড়ে গেলে প্রোগ্রামটা করলে না, কারণ এটা আমাদের ওই যে সিরিয়াল প্রোগ্রামিং যেটা, সেটার সাথে মিল নেই। প্যারালাল প্রোগ্রামিং অবশ্যই পার্থক্য আছে, সিরিয়াল প্রোগ্রামিং এর সাথে পার্থক্য আছে, আর যেটা তোমাদের কাছেও নতুন। হ্যাঁ, সো আমার মনে হয় নিজের কম্পিউটারটাকে এই প্যারালাল প্রোগ্রামিং এর জন্য কিভাবে প্রস্তুত করতে হবে সেটা দেখে নেওয়া, সে অনুযায়ী কনফিগার করা। কোড ব্লকে কেউ চাইলে কোড ব্লকে প্রোগ্রাম করতে পারো, কোড ব্লকে তো তোমরা প্রোগ্রামিং করে অভ্যস্ত, তো কোড ব্লকটা কনফিগার করা যাবে। হ্যাঁ, আবার যদি ওএসটা ভিন্ন হয়, লিনাক্স হয়, সেখানেও এটা করার সুযোগ আছে। দুটোতেই যে কোনো ওএসে এটা করার সুযোগ আছে, সেই অনুযায়ী কনফিগার করে নিলে তারপর বইয়ের প্রোগ্রামগুলি আস্তে আস্তে দেখবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি। দেখো আমরা
প্রধানত হ্যাঁ আমরা হচ্ছে এই প্যারালাল প্রোগ্রামিং এর জন্য আমরা প্রধানত তিনটা হ্যাঁ এই যেটাকে বলতেছি এক্সটেনশন অফ সি প্রোগ্রামিং, সেটা হলো পোসিক্স থ্রেডস বা পি থ্রেডস যেটা বলে, আর একটা হচ্ছে মেসেজ পাসিং ইন্টারফেস, আর একটা হলো ওপেন এমপি। এই তিনটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? এটা সি সি ল্যাঙ্গুয়েজেরই পার্ট বা এক্সটেনশন সি। সো সি তো তোমরা সবাই জানো, তো এগুলি সেক্ষেত্রে কোনোটাই ব্যবহার করতে তোমাদের খুব বেশি আর কি কষ্ট করতে হবে না। তো এখন কথা হলো যে এটা তিনটা কেন, পি থ্রেডস, তারপরে এমপিআই, তারপরে ওপেন এমপি, এটা তিনটা কেন আমাদের লাগবে? হ্যাঁ, আমরা একটা করলে কি হতো না? হ্যাঁ, আসলে একটা করলে হতো না। একটা করলে এই কারণেই হতো না যে তোমার কিছু মানে প্যারালাল প্রসেসিং এর আবার বেশ কিছু ভাগ আছে। সে কিছু প্রোগ্রামিং হলো একটা সাপোর্ট করে, মানে পি থ্রেড সাপোর্ট করে একটা পার্ট, আবার এমপিআই সাপোর্ট করে আরেকটা পার্ট, আবার ওপেন এমপি সাপোর্ট করে আরেকটা পার্ট। মানে একই কাজ তুমি হলো তিনটে দিয়ে করতে পারবে না, তিনটার জন্য ভিন্ন ভিন্ন কাজ আর কি। তো এই কারণে আমরা তিনটা এই এক্সটেনশন বলতে কি বোঝাচ্ছে? এক্সটেনশন, ডিফারেন্ট থ্রি হ্যাঁ এক্সটেনশন এক্সটেনশন বলতে যেটা এক্সটেনশন বলতে বোঝাচ্ছে তোমার হচ্ছে, দেখো আমি বলি, মানে এই যে সি প্রোগ্রামিং যখন তুমি করছো, হ্যাঁ, তখন পি থ্রেড বা হচ্ছে এমপিআই এইগুলি তুমি নর্মালি এইগুলির বিষয়গুলি প্রোগ্রামিং এ পাবে না, বোঝা গেছে? তো আসলে সি প্রোগ্রামিং এর সাথে এই যে স্পেসিফিক ফিল্ডের জন্য যে প্রোগ্রামিং সেগুলি নিয়ে আসা হয়েছে এই কিছু কিছু স্পেশাল প্রোগ্রামিং কনস্ট্রাক্ট প্রোভাইড করে, বোঝা গেছে? স্যার ভালো বুঝলাম না। আচ্ছা, সি প্রোগ্রামিং এর সাথে সাধারণত পি থ্রেড বা এমপি এগুলি কিছুই থাকে না। সি প্রোগ্রামিং তোমরা যেটা করো আর কি, সেই কম্পাইলারের সাথে এই পি থ্রেড বা এমপিআই বা এই যে ওপেন এমপি এগুলি কিছুই থাকে না, ঠিক আছে? তাহলে এগুলি কখন বা কিভাবে সি প্রোগ্রামিং এর সাথে কম্পাইলারের সাথে এগুলি আসলে কাজ করে? এগুলি তোমার হলো দেখো স্পেশাল কিছু ফিল্ড নিয়ে যখন তুমি কাজ করবে, যেমন প্যারালাল প্রসেসিং এর নিয়ে কাজ করছো যখন, বোঝা গেছে? প্যারালাল প্রসেসিং যখন নিয়ে কাজ করছো তখন তোমার হলো কিছু প্রোগ্রামিং কনস্ট্রাক্ট প্রোভাইড করা হয়, হ্যাঁ, এই পি থ্রেড এর মাধ্যমে, যাতে তুমি প্যারালাল প্রসেসিং এর কাজগুলি করতে পারো, বোঝা গেছে? সিমিলারলি এমপিআই এবং হলো ওপেন এমপি মানে হলো এটা হলো তোমার যেমন এই যে একটা হচ্ছে মেমোরি যদি ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে, মেমোরি যদি ডিস্ট্রিবিউটেড হয়, হ্যাঁ, সেই ডিস্ট্রিবিউটেড মেমোরির জন্য তোমার হলো হ্যাঁ এই এমপিআইটা প্রোভাইড করা হয়, ঠিক আছে? আর ডিস্ট্রিবিউটেড যদি না হয় সেটার জন্য পি থ্রেডটা প্রোভাইড করা হয়, ঠিক আছে? সো এটা প্যারালাল প্রসেসিং একটাই স্পেসিফিক কাজের জন্য এগুলি প্রোভাইড করা হচ্ছে। হ্যাঁ, এগুলি তোমার দেখা যাচ্ছে যে অন্য ফিল্ডের কাজ করবে যখন, তখন অন্য ফিল্ডের কিছু প্রোগ্রামিং কনস্ট্রাক্ট তুমি পাবে, বোঝা গেছে? যেটা সি প্রোগ্রামিং এর সাথে অ্যাড করে তখন সেই তুমি এই ফিল্ডের কাজগুলি করতে পারবে। আচ্ছা, এটা আমরা একটা দুটো প্রোগ্রাম দেখলে বোধহয় আরেকটু ক্লিয়ার হবে, হ্যাঁ, যে এই আসলে স্পেসিফিক এই পি থ্রেড দিয়ে কি করা হয়। দু একটা প্রোগ্রাম দেখলে আমাদের ক্লিয়ার হবে। আমরা যাব, প্রোগ্রাম তো আছেই, সেটা দেখানো হবে। আচ্ছা, এবারে আসি, দেখো শেয়ার্ড মেমোরি এবং ডিস্ট্রিবিউটেড মেমোরি এই বিষয়টা কেমন। হ্যাঁ, তোমরা যদি একটু দেখো, একটা ছবি আছে, এই ছবিটা দেখলেই ক্লিয়ার হবে। দেখো, ছবিটা দেখে বোঝা যাচ্ছে?
ছবিটা দেখে বোঝা যাচ্ছে কি? জি স্যার, বুঝতে জি জি স্যার স্যার জি স্যার আচ্ছা, এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার আচ্ছা, এখন একটা বিষয় আমি তোমাদেরকে বলি, সেটা হলো, দেখো এখানে তিনটা বিষয় আছে: কনকারেন্ট কম্পিউটিং, প্যারালাল কম্পিউটিং এবং ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। ঠিক আছে? এখন তোমরা এর আগের দিন বোধহয় একজন বলেছিলে, হ্যাঁ, তো তোমরা যদি প্যারালাল কম্পিউটিং এবং ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং কোনটা কি, এটা হচ্ছে ডেফিনেশন কি হতে পারে, এটা যদি তোমরা সার্চ দাও তাহলে দেখবে যে এক এক জায়গায় এক এক ভাবে ডিফাইন করা হয়েছে। হ্যাঁ, মানে ডেফিনেশন এতভাবে ডিফাইন করা যায়, বা এত ফর্মে প্যারালাল কম্পিউটিং ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং হতে পারে যে অনেকে কনফিউজড হয়ে যাবে। তো আসলে বাস্তবে হলো প্যারালাল কম্পিউটিং বা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর মধ্যে একেবারে ক্লিয়ার কাট কোনো পার্থক্য আসলে নাই। ঠিক আছে? তো সাধারণত সাধারণত আহ, এই যে একটু আগে যেটা দেখালাম, শেয়ার্ড মেমোরি, ডিস্ট্রিবিউটেড মেমোরি, হ্যাঁ, এটা যেমন মাথায় রেখে এটা একটা পার্থক্য করা হয়। আবার এরকম হয় যে এই যে কোঅপারেট ক্লোজলি, একটা কোঅপারেট করে খুব ক্লোজলি, আর একটা কি করে, আর একটা, হ্যাঁ, মানে ক্লোজলি কোঅপারেট করে না, যেটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। এরকম কিছু বিষয় আর কি কনসিডার করে প্যারালাল কম্পিউটিং এবং ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর ডেফিনেশন দেয়া হয়। হ্যাঁ, তো এই যে আমি যে দুইটা বিষয় বললাম, এই দুইটা বিষয়কে আরেকটু আমার মনে হয় ক্লিয়ার করি তোমাদের কাছে। হ্যাঁ, যেমন দেখো, distributed computing কি বলতেছি, প্রোগ্রাম মে নিড টু কোঅপারেট উইথ আদার প্রোগ্রামস টু সলভ এ প্রবলেম, এটা বলছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, তাই না? আর প্যারালাল কম্পিউটিং কে বলতেছি প্রোগ্রাম ইজ ওয়ান ইন হুইচ মাল্টিপল টাস্ক কোঅপারেট ক্লোজলি টু সলভ এ প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, এখন দুটোর জন্য দুটো যদি এক্সাম্পল দেই তাহলে কেমন হয়? যেমন বললাম ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর কথা বললাম, যেমন এটা একটা এক্সাম্পল, খুব ভালো একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যে ধরো ওয়েবে যে সার্চ করি আমরা, গুগল যে সার্চ ইঞ্জিন, এইটা এটা যদি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর কথা বলি, তাহলে এখানে দেখো, হ্যাঁ, এ প্রোগ্রাম মে নিড টু কোঅপারেট উইথ আদার প্রোগ্রামস টু সলভ এ প্রবলেম। এটা কি আমাদের ওয়েব সার্চিং এর সাথে যায়? এই ডেফিনেশনটা খেয়াল করো তো। জি স্যার, অন্যান্য ওয়েবসাইট থেকে ডাটা নেয় স্যার। অন্যদের কাছে ডাটা নেয় না? এটা কি একটা প্রোগ্রাম তোমার এই তোমার সার্চিং এর পুরো কাজটাও করে দেয়? না না স্যার। স্যার তবে আচ্ছা, সিস্টেমটা সবার জন্য একটু ব্যাখ্যা করলে বোধহয় ভালো হয়, যেভাবে হয়, হ্যাঁ, মানে সার্চটা কিভাবে কাজ করে হয়তো সবার আইডিয়া নাই এতটা। সার্চিংটা এটা হলো, আমি বলি, মানে সার্চিং অ্যালগোরিদমে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা হলো এইটুকু এখানে বোঝার চেষ্টা করি যে আসলে সার্চিংটা হয় হচ্ছে অনেকগুলি প্রোগ্রাম হলো একটা এক একজনকে কোঅপারেট করে, সেটার মাধ্যমে হয়। ঠিক আছে? অনেকগুলি প্রোগ্রাম, হ্যাঁ, সেইটা একটা এক একটাকে কোঅপারেট করার মাধ্যমে এটা হয়। জি স্যার। বোঝা গেছে এটা? জি স্যার। জি স্যার হ্যাঁ, এবং এমন নয় যে সব সময় এতগুলি প্রোগ্রাম একদম স্পেসিফিক 10টা প্রোগ্রাম বা স্পেসিফিক 20টা প্রোগ্রামের কোঅপারেশনের মাধ্যমেই এটা হবে, এমনও নয় কিন্তু। ঠিক আছে? এমন হতে পারে যে সেই সময়ে 10টা প্রোগ্রামের কোঅপারেশনের মাধ্যমে আসতে পারে, 15টা হতে পারে, 20টা। এটা হলো মানে স্পেসিফিক না। বোঝা গেছে? জি স্যার এই জন্য বলা হয় কিন্তু যে এই যে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং বা এই সিস্টেমটাকে বলা হয় লুজলি কাপলড বলা হয়। বোঝা গেছে লুজলি কাপলড কেন বলা হয়? স্যার ভালো বুঝলাম না মে আসলে। নিড টু কোঅপারেট মানে স্যার হ্যাঁ, হয়তো লাগতেও পারে মানে অথবা স্যার নাও লাগতেও পারে। অন্যান্য মানে প্রোগ্রামের একটা সাথে প্রোগ্রাম সিঙ্গেল হ্যান্ডেড কাজ করতে পারে না এখানে। হ্যাঁ, কি বললে বাবা, একটু ক্লিয়ার করো। স্যার স্যার একটা প্রোগ্রাম এখানে সিঙ্গেল হ্যান্ডেড কাজ করতে পারে না, মানে একা এক্সিকিউট করতে পারে না। মানে শুনতে পেলাম না খুব ক্লিয়ার করে।
মানে স্যার একটা প্রোগ্রাম এখানে একা একটা টাস্ক কমপ্লিট করতে পারে না, তাকে স্যার অন্য হ্যাঁ, প্রোগ্রামে হ্যাঁ। হেল্প নিতে হয়। ইয়েস ইয়েস, ওই যে এখানে টু কোঅপারেট উইথ আদার প্রোগ্রামস, আদার প্রোগ্রামসের কোঅপারেশনের মাধ্যমে এটা কমপ্লিট হয়। ঠিক আছে, এখন খেয়াল করো, আদার প্রোগ্রামের মাধ্যমে, কোঅপারেশনের মাধ্যমে যখন এটা হচ্ছে, ঠিক আছে, তখন হ্যাঁ এইখানটায় হচ্ছে আমাদের আরেকটা বিষয় খেয়াল করার আছে, সেটা হলো যে আদার প্রোগ্রামস কি নির্দিষ্ট সংখ্যক নাকি নির্দিষ্ট সংখ্যক নয়। হ্যাঁ, এটা এখানে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর ক্ষেত্রে এটা নির্দিষ্ট সংখ্যক নয়। হ্যাঁ, এটা যে কোনো সংখ্যক হতে পারে, ভ্যারি করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে যেটা বললাম, আর প্যারালাল কম্পিউটিং এর ক্ষেত্রে a program is one in which multiple tasks cooperate closely to solve a problem. হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে একটা এক্সাম্পল কোনটা দেয়া যায়? যেমন আমরা একটু আগে যে প্রবলেমটা চিন্তা করলাম, যেটা হলো সংখ্যা আছে অনেকগুলি, সেগুলি আমরা যোগ করব, এবং আমরা সেই যোগের কাজগুলি করব হচ্ছে বিভিন্ন কোরকে দিয়ে করিয়ে নিব। এটা হলো সবচেয়ে ভালো এক্সাম্পল একটা প্যারালাল কম্পিউটিং এর। বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, আমি যেটা বললাম যে অনেকে চিন্তা করে ডিস্ট্রিবিউটেড মেমোরি যখন নিয়ে কাজ করছি তখন সেটাকে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর সাথে মিলিয়ে ফেলে, আর যখন শেয়ার্ড মেমোরি নিয়ে কাজ করছি তখন সেটাকে প্যারালাল কম্পিউটিং এর সাথে মিলিয়ে ফেলে। হ্যাঁ, দুটোর সাথে কম্পেয়ার করলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধাও হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আবার আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে কি, হ্যাঁ, টাইটলি কাপল আর একটা হচ্ছে লুজলি কাপল। যেটা প্যারালাল কম্পিউটিং এর ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল? স্যার টাইটলি কাপল। হ্যাঁ, আর ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর ক্ষেত্রে may need to cooperate স্যার, মানে একদম লুজলি কানেক্টেড। ইয়েস, এটা আচ্ছা, এই দুটো। এখন আসো দেখো, কনকারেন্ট কম্পিউটিং, a program is one in which multiple tasks can be in progress at any instant. হ্যাঁ, মাল্টিপল টাস্ক, এখানে মাল্টিপল টাস্কের বিষয়টা নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটা একটা করেও হতে পারে, মাল্টিপল করেও হতে পারে, সেটা বিষয় না, মাল্টিপল টাস্ক। আচ্ছা, তাহলে কনকারেন্ট কম্পিউটিং এর বিষয়টা হলো যেখানে মাল্টিপল টাস্ক হচ্ছে একই সাথে রান করবে, তখন সেটাকে কনকারেন্ট কম্পিউটিং বলতেছি। আচ্ছা, এখন তাহলে তুমি প্যারালাল কম্পিউটিংটাকেও তোমার বলা যায় কনকারেন্ট কম্পিউটিং, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংটাকেও বলা যায় কনকারেন্ট কম্পিউটিং, তাই নয় কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো প্যারালাল কম্পিউটিংও সেক্ষেত্রে কনকারেন্ট কম্পিউটিং হতে পারে, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং হতে পারে। আচ্ছা, মোটামুটি ভাবে এই কয়েকটা বিষয় খেয়াল করলে, হ্যাঁ, তোমার যে ডেফিনেশনই তুমি দেখো না কেন, আমার মনে হয় যে কনফিউশন থাকবে না তোমার। ঠিক আছে? আচ্ছা, আবার বলতেছি, প্যারালাল কম্পিউটিং বা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এটা বিভিন্ন ফর্মে হতে পারে। এটা মানে কত ধরনের হতে পারে এটা আসলে বলে শেষ করা যাবে না। তুমি নিজেই দেখবে যে এটা কত ভাবে হতে পারে। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে বোঝার জন্য একটা বিষয় খেয়াল করতে হয়, সেটা হলো যে এই যে লেভেল অফ প্যারালেলিজম যে বলে, হ্যাঁ, লেভেল অফ প্যারালেলিজম বলে, তো এই বিষয়টা বুঝলে তোমার হচ্ছে এই এই মানে বিভিন্ন ফর্মে আসতে পারে, সেটা ক্লিয়ার হয়। লেভেল অফ প্যারালেলিজমটা কি? লেভেল অফ প্যারালেলিজমটা হলো তোমার যে দেখো, যে যখন আমি বলতেছি যে 100% প্যারালাল প্রসেসিং, 100%, ঠিক আছে, যখন 100% প্যারালাল প্রসেসিং, তাহলে লেভেল অফ প্যারালেলিজমটা কি? সবচেয়ে বেশি। আর যখন দেখা যাচ্ছে যে খুব কম কম, মানে ধরো 5% প্যারালাল প্রসেসিং, 5% যদি প্যারালাল প্রসেসিং হয়, তাহলে কি লেভেল অফ প্যারালেলিজমটা কি? অনেক কম। হ্যাঁ, বোঝা গেছে এটা?
sir. লেভেল অফ প্যারালেলিজম এটা কি? এটা কি বোঝা গেছে না আবার বলবো? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো এটা? স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। এটা হলো, দেখো, এরকম হতে পারে যে তুমি একটা প্রোগ্রাম লিখলে, প্রোগ্রামটার কিছু পার্ট হচ্ছে তোমার প্যারালালি প্রসেসিং হচ্ছে, কিছু পার্ট, আর কিছু পার্ট তুমি করতে পারছো না। কিছু পার্ট করতে না পারার কারণটা কি? কিছু পার্ট করতে না পারার কারণটা হলো যে সেখানে এমন হতেই পারে যে সেই অংশটাতে ডাটাগুলি বিভিন্ন পার্ট থেকে, বিভিন্ন কোড থেকে রিসিভ করার বিষয় আছে, বিভিন্ন কোড থেকে সেটা রিসিভ হচ্ছে, সেখানে প্যারালাল প্রসেসিংটা তোমার 100% হচ্ছে না। হ্যাঁ, কিরকম আমি বলি, দেখো তুমি 4টা কোরকে প্রথমে সংখ্যাগুলি ভাগ করে দিলে, 4টা কোরকে, তাই না? 20টা সংখ্যা যে আমরা যোগ করছিলাম যখন, তখন 20টা সংখ্যা ভাগ করে দিলে 4টা কোরের মাঝে। 4টা কোর করলো কি, একই সাথে যোগের কাজটা শুরু করলো। তার মানে হলো 4টা কোরই এখন কিন্তু বিজি। 4টা কোর বিজি না? জি স্যার। আচ্ছা, 4টা কোর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিজি। আচ্ছা, এরপরে দেখো মাস্টার কোর করছে কি, মাস্টার কোরটা তোমার হচ্ছে কোর 1 থেকে ডাটাটা রিসিভ করছে। যদি এরকম হয় তাহলে এখন মাস্টার কোর আর হলো কোর 1 কাজ করছে, তাহলে এটা কি 100% প্যারালাল প্রসেসিং হবে? না স্যার হবে না। কেন হবে না? কারণ এখন কোর 2 আর কোর 3 চুপচাপ বসে আছে। কোর 2 আর কোর 3টা এখন চুপচাপ বসে আছে, কারণ মাস্টার কোরের সাথে তাদের এখন কোনো কাজ নেই। মাস্টার কোর যখন তাদেরকে ডাটা পাঠাতে বলবে তখন তারা ডাটা পাঠাবে। তাহলে মাস্টার কোর এখন করলো কি, কোর 1 কে বললো যে তুমি পার্শিয়াল সামটা পাঠাও, তখন সে কোর 1 এর সাথে কাজ করলো। আচ্ছা, যখন কোর 1 এর সাথে তার কাজ করা শেষ হয়ে গেল, তখন সে কোর 2 কে বললো তুমি পার্শিয়াল সামকে পাঠাও। যখন সে কোর 2 থেকে পার্শিয়াল সামটা নিচ্ছে, তখন কোর 1 আর কোর 3 আবার কিন্তু চুপচাপ বসে আছে, কোনো কাজ নাই। তাহলে এখন যে সময়টা এই যে কোর 0 আর কোর 2 কাজ করছে, আর যে সেই সময়টা একই সময়টায় কোর 1 আর কোর 2 কিন্তু চুপচাপ বসে আছে, তাহলে কি এই সময়টায় 100% প্যারালাল প্রসেসিং হচ্ছে? না না স্যার। স্যার। হচ্ছে না। তাহলে 100% প্যারালাল প্রসেসিং কিন্তু তোমার একটা সময় পর্যন্ত 4টা প্রসেসই, 4টা কোরই যখন কাজ করছে একই সাথে, তখন ওইটা কিন্তু তোমার 100% প্যারালাল প্রসেসিং। বোঝা গেছে? জি স্যার। তারপরে কিছু সময় কাজ করছে কোর 0 আর কোর হচ্ছে 1, তারপরে কিছু সময় কাজ করছে কোর 0 আর কোর 2, তারপরে কিছু সময় কোর 0 আর কোর 3 কাজ করছে, আর এই একই সময়ে অন্য কোরগুলি আবার চুপচাপ বসে থাকতেছে। তাহলে টোটাল কাজটা যখন শেষ হলো, তখন কি বলা যাবে যে 100% প্যারালাল প্রসেসিং হয়েছে? বলা যাবে? না স্যার। আচ্ছা, সাফকাত, বলা যাবে? না স্যার বলা যাবে না। আচ্ছা, তাহলে এইখানে এটা লেভেল অফ প্যারালেলিজম। লেভেল অফ প্যারালেলিজম যদি এখানে চিন্তা করি, তাহলে লেভেল অফ প্যারালেলিজম কি তোমার হাই হবে? না স্যার। হাইও হবে না, স্যার। লো হবে না, তাই না বাবা? এটা আচ্ছা, তাহলে লেভেল অফ প্যারালেলিজমটা আমরা কিভাবে আসলে বের করব বা বুঝবো, সেটা কি জি স্যার। একটু বোঝা গেছে? কোর গুলা আছে, কতগুলা কোর স্যার একসাথে একটা কাজে লিপ্ত আছে স্যার, এরকম কিছু? হ্যাঁ, টোটাল টাইমের মধ্যে টোটাল কতটুকু সিপিইউ ইউজ হয়েছে আর কি। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, এটা আমি একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, বুঝছো? এটা একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, যে তোমার কাছে রিসোর্স কতগুলি আছে বা কি পরিমাণ রিসোর্স আছে, সেই রিসোর্স গুলি ফুল টাইম তুমি কাজে লাগাতে পারছো মানে কত সময়, আর কত সময় তুমি হলো কাজে লাগাতে পারছো না, এই বিষয়টা আসলে, হ্যাঁ, এই বিষয়টার উপরে ডিপেন্ড করে লেভেল অফ প্যারালেলিজমটা বের করা হয়। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, অন্যরা কিছু বলছো না?
এই যে এখানে আছে হচ্ছে আহ আহাদের কি অবস্থা? আহাদ জি স্যার। আহাদ কি আহাদ কি আসো না ঘুমিয়ে গেলে? না স্যার আসি। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারতেছি। আচ্ছা, তারপরে মায়েশা, মায়েশা তুমি কি অবস্থা? মায়েশা কি আছো? মায়েশা তুমি আছো নাকি দুপুরবেলা ঘুমাই গেছো? নাই। রকিব, জি স্যার রকিব আছি স্যার। রকিব বুঝতে পারছো? জি স্যার। জি স্যার সব বুঝতে পারতেছি। আচ্ছা, অনিক অনিক স্যার বুঝতে অনেক কি পারতেছি। জি স্যার বুঝতে অনেক কি পারতেছি। আচ্ছা, অনেক কি বাসায় আছো নাকি বাইরে? স্যার বাজারে আসছি, ওরে বাসায় বাবা, তো নেট পায় না, বাজারে এসে আর কি ক্লাস করতে হয়। তো তুমি বাজারে কি সাবধানে দাঁড়াইছো তো নাকি? স্যার ওই এক দোকানে, আমাদের প্রতিবেশী এক দোকানে, ওখানে হ্যাঁ, আসে আর কি। তো মুশকিল কারণ বাজারে তোমার মাঠে টাঠে কোথাও খোলা খোলা জায়গায় দাঁড়ানো যায় না? স্যার দাঁড়ানো যায়, এর থেকে ওই দোকানেই ভালো, এখানে ফ্যানও আছে, তাই মোটামুটি ভালোই। জি স্যার, মাঠে তো দেখো, আবার গরম করবো না। দেখো সাবধানে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তারপরে সানজিদা, সানজিদা তোমার কি অবস্থা? সানজিদা তোমার কি অবস্থা? বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে না? আচ্ছা, স্যার আমি আছি, শুনতেছি স্যার। তোমার তো নেটের দেখে অবস্থা ভালো না। শোনা যাচ্ছে না, আমরা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। খুব স্লো নেটওয়ার্ক। ও, স্যার নেটওয়ার্ক। নেটের প্রবলেম। জি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন আছে কি বাবা? আচ্ছা, ধরে নিচ্ছি প্রশ্ন নেই। তাহলে আমরা, আচ্ছা, এই পার্টটা শেষ হলো, এই স্লাইডটা শেষ হলো। হ্যাঁ, তো আমরা আরেকটা স্লাইডে যাবো আজকে। হুম, আচ্ছা, আজকে কি শুরু করবো? আরেকটা স্লাইড শুরু করবো আজকে। হ্যালো, শুরু করেন স্যার একটু পরে। সমস্যা নেই। করি। আচ্ছা, আমি আজকে এই স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? হুম, জি জি স্যার। স্যার। এটা শেয়ার করব। এটা হলো তোমরা পেয়ে যাবে সবাই। আরেকটা স্লাইড। হুম, হ্যালো হ্যাঁ, হ্যালো, স্যার, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, আচ্ছা, এই যে করছি আমি, শুরু করছি। আচ্ছা স্যার।
আচ্ছা, এটা আমরা যাব আচ্ছা, এটা হলো আমাদের এখান থেকে শুরু করতে হবে। প্রথম পার্টে যেটা আছে, আচ্ছা দেখতে পাচ্ছ এটা? জি স্যার। জি স্যার, স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তোমরা হচ্ছে ভন নিউম্যানের আর্কিটেকচার, যেটা ভন নিউম্যান আর্কিটেকচার সম্পর্কে জানো? মনে আছে কারো? জি স্যার, কম্পিউটার আর্কিটেকচারে পড়ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এইখানে তোমার মনে ভন নাই এটা। মনে আছে বাবা? জি না স্যার। আচ্ছা বলতেছি, ভন নিউম্যানের যে আর্কিটেকচার, সেটার একটা বটলনেক আছে। হ্যাঁ, সেই বটলনেকটা কি নাদিম মনে আছে? এইভাবে অতটা ডিটেলস আসলে মনে নাই স্যার। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, হ্যাঁ, সেই ছবিটা খেয়াল করো, তাহলে আমার মনে হয় যে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, দেখো একদিকে একটা ছবি আছে তোমার, হচ্ছে সেটা হলো ফ্যাক্টরি। ডান দিকে নিচে এটা একটা ফ্যাক্টরি, ঠিক আছে? বুঝছো? জি স্যার। আর এই লেফট বাঁদিকে উপরে যে ছবিটা, সেটা হলো তোমার হচ্ছে ওয়্যার হাউস। তাহলে ফ্যাক্টরিটা হচ্ছে একদিকে আর ওয়্যার হাউসটা হচ্ছে আরেক দিকে। তাহলে ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউসটা যদি তোমার একটু দূরে হয়, হ্যাঁ, ধরো আমরা ধরলাম এটা 5 কিলোমিটার দূরে। আর এদিকে দেখো মাঝখান দিয়ে কি একটা রাস্তা আছে না? ফ্যাক্টরি আর ওয়্যার হাউসের মাঝখানে একটা রাস্তা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো এই যে রাস্তাটা আছে, এখানে একটা ট্রাক যাচ্ছে, অর্থাৎ যাওয়ার জন্য একটা রাস্তা, আসার জন্য একটা রাস্তা আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন যেহেতু 5 কিলোমিটারের রাস্তা, তাহলে চিন্তা করো 5 কিলোমিটারের রাস্তা, হ্যাঁ, এই রাস্তাটার কারণে ফ্যাক্টরিতে যে প্রোডাকশন, সেটা কি কখনো ব্যাহত হতে পারে? জি স্যার। ব্যাহত হতে পারে না? জি স্যার, পারে। পারে। তো এই ব্যাহত হওয়ার কারণটা তোমরা তো সবাই বুঝতে পারছো, তাই না? বুঝতে পারছো না? জি স্যার। হ্যাঁ, তো কারণটা কি? তোমার যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে যে তোমার র ম্যাটেরিয়ালস এখনই দরকার, কিন্তু সেই র ম্যাটেরিয়ালস নেই এখন। সেটা কোথায় আছে? 5 কিলোমিটার দূরে তোমার ওয়্যার হাউসে আছে। তাহলে এরকম যদি হয়, তাহলে তোমার তো নিয়ে আসতে একটা সময় লাগবে, আর নিয়ে আসার পরে তারপরে কাজ শুরু করবে। তাহলে এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টা ফ্যাক্টরি এমন হতে পারে যে ফ্যাক্টরি সেই সময়ে মেশিন চালানো যাচ্ছে না। এরকম হতে পারে না বাবা? জি স্যার। স্যার হতে পারে। এরকম হতে পারে। তাহলে এটা তো সমাধান দেয়া যায়, সমাধান দেয়া যায় না? স্যার দূরত্ব কমায় দেওয়া যায় স্যার। দূরত্ব কমায় দেওয়া যায়, এটা একটা সমাধান হতে পারে। আর কি কি সমাধান হতে পারে বলো তো? ওয়্যার হাউসটা রাখা যায়। হ্যাঁ, কে যেন বললে? সম্ভাব্য কিছু জিনিস আর কি ক্যাশিং করে রাখা, মানে কাছে নিয়ে রাখা যায় আর কি, ডাটা ক্যাশিং। হ্যাঁ হ্যাঁ, ওই তো ক্যাশিং এর যে বিষয়টা, ওইটা। হ্যাঁ বলো। মধ্যবর্তী আরেকটা মেমরি ব্যবস্থা রাখা, ক্যাশ সিস্টেম। হ্যাঁ, সেটা ওইটা তো তুমি বললে কম্পিউটারের ক্ষেত্রে। এই ফ্যাক্টরির ক্ষেত্রে কি হবে? ফ্যাক্টরির ক্ষেত্রে তো মেমোরির দরকার নাই রে বাবা, আমরা তো ফ্যাক্টরি নিয়ে কথা বলছি এখন। আর ওই প্রয়োজনীয় গুডস গুলা স্যার ওই মানে কিছু রাইখা দেওয়া আর কি, কিছু এক্সট্রা বেশি রাইখা দেওয়া। রেখে দেওয়া আর কি, এক্সট্রা যেগুলো লাগতে পারে সম্ভব। হ্যাঁ, এই তো মোটামুটি ধরে ফেলছো আর কি তোমরা। আমি যদি একটা কাজ করি, ফ্যাক্টরিটার সাথেই ওয়্যার হাউসটা তৈরি করলাম, তাহলে স্যার নাই, সমস্যা নাই স্যার। স্যার এই প্রবলেম পুরোপুরি সলভ হয়ে যাবে। পুরোপুরি সলভ হয়ে গেছে। আচ্ছা, সেটা একটা হতে পারে। হ্যাঁ, আবার এমন হতে পারে যে হ্যাঁ, ওয়্যার হাউসটা অনেক বড়, সেটা হলো তোমার
একদম ফ্যাক্টরির সাথে তৈরি করা যায়নি, ফ্যাক্টরির সাথে ছোট একটা ওয়্যার হাউস তৈরি করা হয়েছে, তাই না? ওই যে তোমরা যে অনেকে বলছিলে যে কিছু গুডস গুলো কাছে রাখার জন্য, তাই না? জি স্যার। হ্যাঁ, ওইরকম করা যায়। ধরো এই 5 কিলোমিটারের মধ্যে আমরা ছোট ছোট কয়েকটা ওয়্যার হাউস তৈরি করলাম, যেটা হতে পারে 500 মিটার দূরে একটা, 1000 মিটার দূরে একটা, 1500 মিটার দূরে, এরকম করে যদি ছোট ছোট করতে পারি তাহলেও হয় কিছুটা, তাই না? আচ্ছা, আবার আরেকটা আছে যেটা তোমরা কেউই বলো নাই, আরেকটা আছে দেখো, এটাকে যদি রাস্তাটাকে যদি আমি তোমার চওড়া করে ফেলি, স্যার লাভ হচ্ছে না তো স্যার, জি স্যার, ডিসটেন্স তো স্যার থাকছে স্যার, মানে জিনিসগুলো আবার নিতেই তো হবে স্যার 5 এখন কিলোমিটার দূরে। এখন যে অবস্থাটা আছে, এখন কিন্তু শুধু দেখো এখন লেন কয়টা? একটা। একটা আছে। একটা হলো যাওয়া, একটা আসা, তাই না? কি জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? এটা যদি আমি বাড়ি দিই তাহলে কি লাভ হবে? জি স্যার। জি স্যার, তাহলেই হবে। জিনিস নিয়ে নেওয়া যাবে। লাভ লাভ হবে? হবে, গাড়িও বাড়াতে হবে সাথে, হ্যাঁ, গাড়ি বাড়ানো যাবে, তাহলে তো তাই না? লাভ। তাহলে কি পাওয়ার রাস্তা বেশি দিয়ে- লাগবে সেক্ষেত্রে। লাভ হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা হলো দেখো মানে ভন নিউম্যানের বটল নেকটা হচ্ছে এইটা, এই যে ফ্যাক্টরির এখন বর্তমান যে প্রবলেম, এই ফ্যাক্টরির যে বর্তমান প্রবলেম সেটা হলো ভন নিউম্যানের বটল নেক। এটাকে বলে ভন নিউম্যানের বটল নেক। মানে হলে যে একটা ইনস্ট্রাকশন, ভন নিউম্যান কি ছিল, তার আর্কিটেকচার কি ছিল, সে একটা ইনস্ট্রাকশন হলো এক্সিকিউট করবে, হ্যাঁ, এট এ টাইম একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, জি স্যার। ঠিক আছে? এখন সেই যে বটল নেকটা, সেইটাকে আমরা হচ্ছে ওভারকাম করতে পারি কিভাবে? ঠিক আছে, ওভারকাম করতে পারি এইভাবে যে এই যে আমাদের তোমরা বললে যে একটা হলো রাস্তাটাকে চওড়া করে, আরেকটা হলো যে এই যে ওয়্যার হাউসটাকে তোমার কত কাছাকাছি নিয়ে আসা যায়, বা একদম সাথে রাখতে পারলে তো আরো ভালো হয়, তাই না? এইটা, এই দুইটা বিষয়কেই এক্সপ্লয়েট করা হয়েছে করে ভন নিউম্যানের যে বটলনেক সেটাকে ওভারকাম করা হয়েছে, এই দুইটা বিষয়কেই। ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইবার আসো, হ্যাঁ, আচ্ছা এইবারে আসো, তোমরা হচ্ছে খেয়াল করো, তোমরা ক্যাশ মেমোরি সম্পর্কে তো সবাই জানো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ক্যাশ মেমোরিটাকে আমরা প্যারালাল প্রসেসিং এর ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি সেই বিষয়টা আসলে আমাদের জানার জন্য এই যে এতক্ষণ এই কথাগুলি আমি বললাম, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দেখব আস্তে আস্তে যে হচ্ছে ক্যাশ মেমোরিতে ক্যাশ লাইনটা কিভাবে কাজ করে এবং সেটা প্রোগ্রামের এক্সিকিউশনে পারফরমেন্সে কিভাবে প্রভাব ফেলে সেটা আমরা দেখব, একদম সরাসরি প্রোগ্রাম দিয়ে দেখব আমরা। আচ্ছা, এখন আমি আসি, সেটা হলো তোমার একটা প্রসেস, এইটা কি, এবং একটা হচ্ছে থ্রেড, এটা কি? এটা আমার মনে হয় অলরেডি তোমরা জানো, তাই না? একটা প্রসেস আর একটা থ্রেড, এই দুটার মধ্যে পার্থক্যটা কি এটা তোমাদের জানা আছে? দুটো কি একই জিনিস না ভিন্ন জিনিস? পার্থক্য জানা নাই। ডিফারেন্স। দুটো আলাদা, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, পার্থক্যটা জানা নাই। হ্যাঁ, কিছু বলছো কেউ? বললে ভালো, বলতে বলছি আর কি, একজন বললে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, বলবো আমি বলবো। আচ্ছা, এখন একটা তোমার একটা থ্রেডকে যদি বলি লাইট ওয়েট প্রসেস, তাহলে কি এটা বলা যাবে না বলা যাবে না? বা কেন বলে?
স্যার একটা অংশ রান করে থ্রেড স্যার, মানে পুরো প্রোগ্রামটা রান করে না আর কি স্যার, এই কারণে হয়তো বা স্যার লাইট ওয়েট প্রসেস বলে। আচ্ছা, যদি আমি দুটো প্রসেসকে রান করাই আলাদাভাবে, আর একটা প্রসেসে যদি দুটো থ্রেড রান করে, তাহলে এই ক্ষেত্রে তোমার কোনটা ফাস্টার হবে বলো তো? একটা প্রসেসে দুইটা থ্রেড রান করলে কেন ফাস্টার হবে? কারণ একই সাথে দুইটা কাজ চলতেছে আর কি স্যার, মানে ওই প্রসেসের কাজগুলো স্যার তাড়াতাড়ি চলতেছে আর কি। স্যার রিসোর্স শেয়ারিং এ সুবিধা হতে পারে কিছু, স্পেসিফিক কারণগুলি বলো। স্যার রিসোর্স শেয়ারিং এ কিছু অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। স্যার ফাস্টার দুইটা প্রোগ্রাম চালালেই হবে। ফাস্টার দুটো প্রোগ্রাম চালালে ফাস্টার হবে? স্যার দুইটা প্রোগ্রাম তো দুইটা করে আলাদাভাবে চলতে পারবে, কিন্তু থ্রেড দুইটা করে আলাদাভাবে চলে না, ওটা সিকোয়েন্সিয়ালি চলে। হ্যাঁ, দুটো প্রসেস কি একই সাথে চলবে? দুটো প্রসেস অপারেটিং সিস্টেম তো দুইটা প্রসেসকে দুই করে আলাদা আলাদা চালায় অনেক ক্ষেত্রে, হ্যাঁ, মানে আলাদা অপারেটিং সিস্টেম প্যারালাল চালায়। টাইম শেয়ারিং টাইম শেয়ারিং কি তোমার প্রসেসের ক্ষেত্রে টাইম শেয়ারিং হবে আর থ্রেডের ক্ষেত্রে টাইম শেয়ারিং হবে না? তো থ্রেডের ক্ষেত্রেও তো টাইম শেয়ারিং হবে। তাহলে কিভাবে একটা প্রোগ্রামে যদি থ্রেড থাকে অনেকগুলো, সেই থ্রেড গুলো ওই প্রোগ্রাম অনুযায়ী চলবে, মানে একসাথে সবগুলো থ্রেড চলতে পারবে না, মানে একটা থ্রেড চলছে এর পরে আরেকটা থ্রেড আসবে, কিন্তু হ্যাঁ, একসাথে ওইটা দুটো থ্রেড চলে না। না, একসাথে তো দুটো থ্রেড চলবে না। একটা যদি তোমার কোর যদি একটা থাকে, তাহলে একটা কোরে কি একই সাথে দুটো ইনস্ট্রাকশন এক্সিকিউশন হবে কোনো অবস্থাতে? কোনো অবস্থাতে হবে না স্যার, কোনো অবস্থাতেই হবে না। একটা কোর আছে, একটা কোরে এট এ টাইম একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন হবে, এটাই হচ্ছে বাস্তবতা। স্যার হ্যাঁ বলো। স্যার একটা প্রসেসে যখন আমরা মাল্টিপল থ্রেড রান করাচ্ছি, তার মানে আমার যদি 5টা থ্রেড থাকে এবং 5টা থ্রেডে আমার টোটাল যদি 50টা ইনস্ট্রাকশন থাকে, তাহলে আমার এট এ টাইম ওই 50টা ইনস্ট্রাকশন মানে সিকোয়েন্সিয়ালি দেখা গেল যে কখন থ্রেড 1 কখন থ্রেড 2 এইভাবে, মানে আমার এই 50টা ইনস্ট্রাকশনই রান হচ্ছে। বাট আমার যখন ডাবল প্রসেস হয়ে যাচ্ছে তখন আমার ইনস্ট্রাকশন হয়ে যাচ্ছে 50-50-100টা। হ্যাঁ, এই জন্য মনে হয় থ্রেডটা ফাস্টার হবে। হ্যাঁ, এটা একটা কারণ হলো। আর কেউ? আর কেউ খেয়াল করো, তোমার হচ্ছে একটা প্রসেস রান করার জন্য কি কি রিসোর্স লাগে? একটা প্রসেস রান করার জন্য মেমোরি লাগবে আর সিপিইউ লাগবে। মেমোরি লাগবে, সিপিইউ লাগবে। এখন যদি তুমি দুটো প্রসেস নাও, দুটো প্রসেস কি সেম রিসোর্স গুলি নেবে না? জি স্যার। এক্সিকিউটেবল কোড, একটা প্রসেসের যেটা এক্সিকিউটেবল কোড সেটা মেমোরিতে থাকবে, তাই না? জি স্যার। সেটা মেমোরিতে থাকবে। এখন যদি দুটো প্রসেস হয়, তাহলে দুটো প্রসেসেরই হলো এক্সিকিউটেবল কোডটা মেমোরিতে থাকবে। থাকবে তো। এখন কথা হলো যে দুটো প্রসেসের জন্য তোমার এক্সিকিউটেবল কোড তোমার মেমোরিতে নিচ্ছ তুমি, আর যখন একটা প্রসেস দুটো থ্রেড, তাহলে দুটো থ্রেড কি করছে? একটা প্রসেসের যখন দুটো থ্রেড, তার কি এক্সিকিউটেবল কোডটা কি তোমার মেমোরি একটা মেমোরি নেবে না দুটো মেমোরি নেবে? স্যার একটা মেমোরিই তো নেবে। একটা মেমোরি নেবে, এবং সেখানে থ্রেডটা অ্যাক্সেস করবে, এই এক্সিকিউটেবল কোডটাকে অ্যাক্সেস করবে, কিন্তু মানে একটা পার্টি অ্যাক্সেস করবে। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট হবে কোনটা? থ্রেড। সেক্ষেত্রে থ্রেডটা ফার্স্ট হবে না? ফার্স্ট হবে না বাবা? জি স্যার। আচ্ছা, এই কারণেই হলো আসলে তোমার লাইট ওয়েট প্রসেস বলা হচ্ছে, থ্রেডটাকে এই কারণে বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। সবার ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার না হলে প্রশ্ন করো। আরেকবার একটু রিপিট করলে ভালো হতো স্যার, ভালোমতো ক্লিয়ার। আরেকবার বলবো আমি? জি স্যার। আচ্ছা, আমি বলতেছি, খেয়াল করো। হ্যাঁ, তোমার যখন হচ্ছে আমি দুটো প্রসেস চিন্তা করছি, আবার একই সাথে একটা প্রসেসের মধ্যে দুটো থ্রেড চিন্তা করছি, ঠিক আছে? তাহলে দুটো প্রসেস যদি তুমি এখানে ব্যবহার করো, দুটো প্রসেসের জন্য
তার যে রিসোর্স গুলি লাগবে দুটো প্রসেসের জন্য আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা রিসোর্সই লাগবে, অর্থাৎ একটার জন্য যে রিসোর্সটা লাগবে আরেকটার জন্য সেম রিসোর্সই লাগবে, অর্থাৎ দ্বিগুণ রিসোর্স লাগবে। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে আমার কথা? আর একটা প্রসেসে যখন দুটো থ্রেড, তখন সেই দুটো থ্রেডের জন্য প্রতিটা রিসোর্সই কি আলাদাভাবে লাগবে? প্রতিটা রিসোর্সই কিন্তু তাদের আলাদাভাবে লাগবে না, তারা কিছু রিসোর্স শেয়ার করবে, বেশিরভাগ রিসোর্সই তারা শেয়ার করবে। হ্যাঁ, বোঝা গেছে? যেটা একটু আগে আমরা বললাম যে এক্সিকিউটেবল কোড যেটা মেমোরিতে থাকবে সেটা হলো থ্রেডরা শেয়ার করবে বা তারা হলো অ্যাক্সেস করবে, যে কয়টা থ্রেড হোক। আর হচ্ছে প্রসেসের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন দুটা এক্সিকিউটেবল কোডের পার্টটা মেমোরিতে সেটা সম্পূর্ণ ভিন্ন হবে। এখন কি ক্লিয়ার হয়েছে বাবা? আচ্ছা, কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন নেই। এখানে একটা পিকচার আছে, এটা তো মনে হয় সবার কাছে ক্লিয়ার, তাই না? একটা প্রসেস, সেখানে যদি দুটো থ্রেড থাকে তাহলে কেমন হবে, আর যদি দুটো প্রসেস আলাদাভাবে থাকে তাহলে কেমন হবে আর কি। যেটাকে বলে ফর্কিং এন্ড জয়নিং, যেটাকে বলে। এটা কি ক্লিয়ার সবার কাছে? না স্যার, আমি বুঝতে পারছি না। আচ্ছা, প্রসেস যখন একটা, তারপর যখন থ্রেড দুটো ক্রিয়েট হলো, তখন সেটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আবার থ্রেডের যখন কাজ শেষ হয়ে গেল, তখন কিভাবে এটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, একটা প্রসেস শুরু হলো, তারপরে সেখান থেকে একটা থ্রেড শুরু হলো, থ্রেডের কাজটা শেষ হলো, প্রথম থ্রেডের আবার দ্বিতীয় থ্রেডের কাজটা শুরু হলো, সেটা শেষ হলো। হ্যাঁ, এটাকে এখানে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো বাবা? এটা মানে থ্রেড দুটো কি স্যার একসাথে চলতেছে স্যার? বাবা কি থ্রেড স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট স্যার একসাথে কি চলতেছে থ্রেড দুটো স্যার? না না, স্টার্টিং এবং এন্ডিং কি এক হলো? না স্যার, মানে মাঝখানে হ্যাঁ স্যার এখানে প্রসেসটা শুরু হওয়ার পরে প্রথম থ্রেডটা রান হয়েছে, তারপরে কিছু সময় পরে প্রথম থ্রেডটা মানে স্টপ হয়ে গেছে, তারপরে দ্বিতীয় থ্রেডটা রান হয়ে শেষ করে তারপরে আবার প্রথম থ্রেডটা শেষ করছে, এরকম মনে হয়। এরকম আর কি। হ্যাঁ, মানে আসলে যখন তোমার হচ্ছে থ্রেডগুলি ক্রিয়েট হয়, তারপরে হচ্ছে তোমার একটা থ্রেড বা আরেকটা থ্রেড, এটা সুইচিং তো হবে, একটা মানে করে সুইচিং হবে, সেটা অসংখ্যবার সুইচিং হতে পারে, এবং এক সময় সুইচিং শেষে এটা থ্রেড 1 শেষ হয়ে যাবে বা থ্রেড 2 শেষ হয়ে যাবে, তারপরেও প্রসেসটা রান করবে এবং তারপরে প্রসেসটা টার্মিনেট করবে। হ্যাঁ, এরকম বিষয়টা আর কি। মানে দুটো থ্রেডে একটা প্রসেসের পার্ট আর কি। বোঝা গেছে? বোঝা গেছে এটা? জি স্যার। হ্যাঁ স্যার, এখানে মাস্টার থ্রেড সহ টোটাল 3টা থ্রেড নাকি? না, মাস্টার থ্রেড সহ মাস্টার থ্রেড আসলে কোনটাকে বলে? মাঝখানেরটা কি মাস্টার থ্রেড ধরছে, বা শুরুতে যে প্রসেসটাকে বলে মাস্টার থ্রেড? হ্যাঁ, প্রসেসটাকে বলে মাস্টার থ্রেড। ওইটা সহ কি 3টা থ্রেড না? মানে মাঝখানে প্রসেসটাকে এখানে আসলে প্রসেসটাকে তো মাঝখানে যে লাইনটা দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা প্রসেসটা আর কি, বুঝছো? জি স্যার। ওইটাকে ধরলে পারে 3টা থ্রেড, মানে ওইটাকে যদি মাস্টার থ্রেড ধরি তাহলে 3টা থ্রেড আর কি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে, আচ্ছা তোমরা তো স্যার আজকে এই পর্যন্ত থাকবে? জি স্যার। স্যার
আচ্ছা, ঠিক ঠিক আছে, অসুবিধা নাই। আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করেছি। সেকেন্ড চ্যাপ্টারটাতে কিছু প্রোগ্রামিং আছে। তো তোমরা যারা বইটা এখনো কালেক্ট করো নাই, এটা একটু কালেক্ট করে নিও। ঠিক আছে। সবাই কি বইটা কালেক্ট করেছো? জি স্যার, ডাউনলোড করে নিচ্ছি। নিলে ভালো, তাহলে বইটা একটু দেখো। হ্যাঁ, একটু দেখো। এখন পর্যন্ত যতটুকু বললাম, এখানে যদি কারো প্রশ্ন থাকে আমাকে আগামী দিন প্রশ্ন করো। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকো। শেষ করতেছি আজকে এখানে। আসসালামু আলাইকুম।